আজ আমরা পড়ব লেসন 3 অটম, যেটা লিখেছে জন ক্লেয়ার। এটা একটা কবিতা যেটা শরতের বিষয়ে লেখা। তাই চলো সময় নষ্ট না করে আমরা কবিতাটা পড়ে ফেলি। John Clare was an English poet famous for his celebratory representations of the English countryside and his lamentation of its disruption. তাহলে প্রথমেই আমরা জানতে পাচ্ছি কবির নাম কি আর উনি কী ধরনের কবিতা লিখতেন। কবির নাম হলো জন ক্লেয়ার। উনি একজন ইংলিশ পোয়েট ছিলেন। উনি ফেমাস ছিলেন, উনি বিখ্যাত ছিলেন কী ধরনের কবিতা লেখার জন্য? সেলিব্রেটরি রেপ্রেজেন্টেশন মানে বর্ণনা করা, আর সেগুলো সেলিব্রেটরি ছিল, সেলিব্রেট করতো, মানে খুব আনন্দ সহ নিয়ে উনি লিখতেন এই বর্ণনাগুলো। কিসের বর্ণনা? অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড মানে সেই ইংলিশ গ্রামাঞ্চলগুলো, মানে ইংল্যান্ডের কথা বলছে। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন মানে যখন কিছু ভেঙে যায় বা কিছুর ব্যাঘাত ঘটে, তাই বলছে উনি ল্যামেন্ট করতেন মানে বিলাপ করতেন যখন ইংল্যান্ডের এই কান্ট্রি সাইডটা, এই গ্রামাঞ্চলগুলো ভেঙে পড়ত। এবারে দেখো আমরা পড়তে চলেছি যে উনি কি কি কবিতা লিখেছেন। সাম অফ হিজ নোটেবল কালেকশন, নোটেবল মানে উল্লেখযোগ্য, ওনার কয়েকটা কালেকশন অফ পোয়েট্রি, কয়েকটা কবিতার গ্রন্থ। কি কি? ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। মানে এগুলো ওনার লেখা কয়েকটা কবিতা গ্রন্থের উদাহরণ আমাদের এখানে দেওয়া হয়েছে। দ্য ফলোয়িং পোয়েম মানে যেটা আজকে আমরা পড়ব, অটম মানে শরৎকাল বিষয়ে যে কবিতাটা আমরা পড়তে চলেছি, প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটম। তাহলে আজকে যে কবিতাটা পড়ব সেটা কিসের বিষয়? অটমের বিষয়। আর সেটা কি করছে? এটা প্রেজেন্ট করছে, আমাদের কাছে তুলে ধরছে আ পেন পিকচার মানে কি? উনি যখন কবিতাটা লিখেছেন উনি কলম দিয়ে লিখেছেন, তাই জন্য ওটা পেন পিকচার মানে একটা ছবি, মানে কলম দিয়ে উনি শব্দের দ্বারা আমাদের কাছে এই যে শরৎকাল সেটাকে একটা ছবির মতো করে তুলে ধরেছেন। অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রি সাইড। তাই আগেও আমরা দেখেছি যে উনি কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চলের বিষয়ে লেখেন। তাই এই যে শরৎকালটা আমরা আজকে দেখতে চলেছি এটাও গ্রামাঞ্চলে কী ধরনের হয় সেটাই আমরা পড়ব। দ্য মেলো বিউটি মানে জানি আমরা, বিউটি মানে সৌন্দর্য, আর সেটা কী ধরনের? মেলো মানে খুব সুগন্ধে স্বাদে ভরপুর হয়ে আছে এই শরতের বিউটিটা, সৌন্দর্যটা। অ্যাজ দিস সিজন মানে এখানে অটমের কথা বলছে, শরৎকাল আসে। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টারের ঠিক আগেই আমাদের অটম আসে, শীতকালের আগেই শরৎকাল আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। তাহলে শরৎকালকে আমরা কী হিসেবে দেখি? ফলিং লিভস, এই সময় পাতা ঝরে পড়ে। বেয়ার ব্রাঞ্চেস, তাহলে পাতা ঝরে পড়লে এই যে ডালগুলো, ব্রাঞ্চেসগুলো সেগুলো বের হয়ে যায়, সেগুলো খালি হয়ে যায়। অ্যান্ড স্ট্রং উইন্ডস মানে খুব ঝোড়ো হাওয়া বয় এই সময়। তাহলে চলো এবারে আমরা কবিতাটা পড়ব। I love the fitful gust that shakes the casement all day. তাহলে যে এই কবিতাটা বলছে সে কি বলছে? তার খুবই ভালো লাগে, সে কি ভালোবাসে? দ্য ফিটফুল গাস্ট মানে হলো এই যে হঠাৎ বাতাস বওয়া, সেটা ওনার খুব ভালো লাগে। আর এই হঠাৎ করে বাতাসটা বয়ে যায় বলে এটা ফিটফুল মানে খুবই ওকেশনাল, এটার মানে কোনো নিয়ম নেই, অনিয়মিত। দ্যাট শেকস দ্য কেসমেন্ট অল ডে, কেসমেন্ট মানে জানলা। তাহলে যখন এই অনিয়মিত হঠাৎ বাতাসগুলো বয়ে যায় তখন এই যে জানলাগুলো আছে সেগুলো কি হয়? সেগুলো শেক করে, সেগুলো নড়ে ওঠে। And from the mossy elm tree takes the faded leaves away. তাহলে যখন এই হাওয়াগুলো বয়ে যায় তখন এই যে পাতা যেগুলো আছে, যেগুলো ফেডেড লিভস মানে যেগুলো ফিকে পড়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, সেগুলোকে এই হাওয়াটা যেন উড়িয়ে নিয়ে চলে যায়।
ফ্রম দ্য মসি এলম ট্রি। এলম ট্রি হলো একটা গাছ, এক প্রকৃতির গাছ। সেটা কী ধরনের হয়েছে দেখো, মসি হয়ে গেছে, মানে তার উপর শ্যাওলা পড়ে গেছে। টুয়ার্লিং দ্যাম বাই দ্য উইন্ডো পেন। টুয়ার্ল করা মানে পাক খাইয়ে দেওয়া, যখন হাওয়া বয়েছে তখন সেই পাতাগুলো কি হচ্ছে, যেন পাক খেয়ে সেই জানলার কাছে ঘুরে বেড়াচ্ছে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন। লেন মানে হলো পথ। তাহলে যখন এই ঝোড়ো হাওয়াটা বয়েছে, হঠাৎভাবে এই বাতাসটা বয়েছে, তখন এই যে ফেডেড লিভসগুলো আছে সেগুলো জানলার কাছেও বইছে, পাক খাচ্ছে, আর হাজার হাজার পাতা কি হচ্ছে, সেই পথের দিকে এগিয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য শট অফ ইভ। ইভ মানে হলো ইভিনিং, মানে সন্ধ্যাবেলা। তাহলে এই যে পাতাগুলো আছে সেগুলো তো ছড়িয়ে পড়ছেই, আর যেই টুইগগুলো আছে, মানে যেই টুইগ মানে হলো সেই যে ব্রাঞ্চেসগুলো, সেই যে কাটিগুলো যেগুলো আছে গাছের, সেগুলো কি করছে, শেকিং, সেগুলো নড়ছে। কখন নড়ছে, ডান্স টিল দ্য শট অফ ইভ, মানে যখন থেকে বাতাস বয়েছে তখন থেকে সন্ধ্যা অবধি যেন সেই ডালগুলো নড়ে যাচ্ছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। স্প্যারোটা কোথায় বসে আছে, রিগের ওপর। কটেজ রিগ মানে কুটির, কটেজ মানে তো কুটির, তাহলে কুটিরের ওপরে একটা সরঞ্জাম আছে, সেটার ওপরে একটা স্প্যারো বসেছে, একটা চড়ুই পাখি বসেছে। আর সেটার ওপর বসে সে কী করছে, হুজ চপ উড মেক বিলিভ দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই। কিন্তু দেখো, আমরা যখন যে কবিতাটা পড়ছি তখন শরৎকাল থেকে শীতকালের দিকে যাচ্ছে, কিন্তু এই চড়াই পাখিটা যখন চর্প করছে, কিচিরমিচির করে গান গাইছে, তখন আমাদের মনে হচ্ছে, এটা বিলিভ হচ্ছে যেন স্প্রিং স্প্রিং এসে কি করছে, যেন ফ্লার্টিং বাই মানে মানে আনন্দের জন্য যেন সে ভালোবাসছে। কাকে ভালোবাসছে, সামারকে, গ্রীষ্মকালকে ভালোবাসছে। সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, যেন স্প্রিং কী করছে, স্প্রিং সামারের কোলে, তার ল্যাপেতে ফুলে ভরিয়ে দিচ্ছে। সেই অনুভবটাই আমরা পাচ্ছি যখন এই চড়ুই পাখিটা কটেজের ওপরে গান গাইছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রিজ। তাহলে বলছে এছাড়া আমার কী কী দেখতে ভাল লাগে, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, মানে কটেজের থেকে হয়তো রান্না বান্না হচ্ছে ভেতরে, কুটিরের ভেতরে, সেই জন্য সেই যে চিমনি থাকে তার ভেতর থেকে একটা স্মোক, একটা ধোঁয়া বেরোচ্ছে, আর সেই ধোঁয়াটা কার্ল আপওয়ার্ড, ওপর দিকে পাকিয়ে পাকিয়ে উঠছে, থ্রু দ্য নেকেড ট্রিজ, কেন গাছের সব পাতাগুলো ঝরে পড়ে গেছে, তাই সেই যে একটা পাকানো একটা স্মোক বেরোচ্ছে, সেইটা যেন সেই যে নেকেড ট্রিজ মানে পাতা ছাড়া যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে যেন ঢুকে পড়ছে। দ্য পিজন্স নেসেলড অ্যারাউন্ড দ্য কোট। এই যে পিজন্স, যে পায়রাগুলো আছে সেগুলো নেসেলড, সেগুলো বাসা বানিয়েছে কোথায়, রাউন্ড দ্য কোট। কোট মানে হলো পাখির বাসাটা। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিজ, মানে এই কবিতাটা কখন লেখা হয়েছে, নভেম্বর মাসে। আর নভেম্বর মাসটা কী ধরনের, খুবই ডাল, খুবই নিস্তেজ। তাই বলছে যে এই ধরনের একটা নিস্তেজ নভেম্বর মাসেতে এই পায়রাগুলো নিজেদের ঘরেতে সব কী করছে, নেসেলড মানে বাসা বেঁধে এখন সব ডিম টিম পেড়েছে। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং, এই যে কক, এই যে মোরগটা আছে সেটা ডাংহিল, ডাংহিল মানে হলো গোবরের একটা পাহাড় হয়েছে, সেটার ওপরে কি হয়েছে, এই মোরগটা বসেছে আর সে ডাক দিচ্ছে, ক্রো করছে। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং মানে চলতেই থাকছে। কি চলতে থাকছে, দ্য মিল, মিল মানে হলো যেখানে তোমার শস্যগুলোকে সব এনে রাখা হয় আর সেখানে সেই ভাণ্ডারেতে কলের কাজ করা হয়, মানে একটা কারখানা মতো যেখানে। দ্য মিল সেলস অন দ্য হিথ, হিথ মানে যেই জমিতে তুমি কোনো চাষ করতে পারবে না,
ঠিক আছে, সেখানে চাষ করা যাবে না, তাই সেখানে কি করেছে, সেখানে একটা ফ্যাক্টরিটাকে বসিয়েছে, যেখানে ওরা সেই ধানগুলোকে আলাদা করবে, মানে কল মেশিন চলবে। দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, তাহলে রেভেন মানে হলো এক ডার্ক কাক যেটাকে আমরা বলি, যেটা খুবই কালো হয়, দেখবে কালো কুচকুচে কালো, তাহলে তার যে বুকের যে ফেদার, সেই যে পালকটা আছে সেটা কোথায় পড়ছে, ফলস অন দ্য স্টাবেল লি। লি মানে হলো একটা ঘাস জমি, আর স্টাবেল লি মানে হলো যখন তুমি দেখো যখন ধান চাষ করা হয়, ধান কেটে নেওয়া হয়, কেটে নেওয়ার পর একটা দেখবে একটা খুবই অল্প অংশের একটু ধান চাষের জমিতে পড়ে থাকে, খুবই ছোট ছোট হয় সেগুলো, তো সেইটার ওটাকে বলে স্টাবেল। মানে শস্য কাটার পর যেই বাকি অংশটা পড়ে থাকে সেটাকে আমরা বলি স্টাবেল। তাই সেই ঘাস জমির ওপরে কি হয়েছে, ওই রেভেনের বুক থেকে একটা পালক এসে পড়েছে। দ্য একনস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, মানে সেটা মানে একটা কি বলবো, একটা ওক ট্রি, ওক গাছের একটা ছোট একটা ফলের মতো হয়, সেটাকে আমরা একন বলি, সেটা মানে একটা বাদাম জাতীয় ফল। তো সেটা কি বলছে, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, একটা বৃদ্ধ একটা কাক আছে, তার বাসার কাছে এসে পড়েছে। ফল প্যাটারিং ডাউন দ্য ট্রিজ, প্যাটারিং মানে টুপ টুপ করে পড়ছে, মানে ভর্তি ফল পড়ছে। দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং পিগস মানে যে ঘোষ ঘোষ করে যে শুয়োরগুলো ডাকে সেগুলো ডাকতে শুরু করেছে। দ্যাট ওয়েট ফর অল, মানে এই যে পিগসগুলো এরা কিন্তু সারাক্ষণ সবার জন্য অপেক্ষা করে, কিন্তু আজ কিন্তু তারাও অপেক্ষা করছে না, তারা কি করছে, স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, যখন এই একনগুলো তোমার মাটিতে এসে পড়ছে, গাছের নিচে এসে পড়ছে, তখন এই শুয়োরগুলো কী করছে, তারা গিয়ে স্ক্র্যাম্বল, স্ক্র্যাম্বল মানে ঠেলাঠেলি করে, তাড়াহুড়ো করে, অ্যান্ড হারি মানে খুবই ধাক্কাধাক্কি মারছে একে অপরকে, যাতে তারা সেই একনগুলো, সেই বাদামগুলো ওক ট্রি থেকে খেতে পারে। তাই এখানে কবি আমাদেরকে একটা খুবই সুন্দর একটা ডেসক্রিপশন দিয়েছেন, একটা বর্ণনা দিয়েছেন শরৎকালের, যে শরৎকালে কি কি হয়। তাই প্রথম থেকে যদি তুমি কবিতাটা দেখো, দেখতে পাবে যে কিভাবে হাওয়া বয়, কিভাবে এই যে ডালপালা আছে সেগুলো কিভাবে একটু নাচানাচি করে, তারপরে চড়ুই পাখিগুলো কিভাবে আমাদেরকে মুগ্ধ করে তোলে, তারপরে লিখেছেন কবি যে কিভাবে এই যে আমাদের কুটির ঘর আছে সেটার থেকে একটা স্মোক বেরিয়ে এসে সেই গাছগুলোতে ভরে যায়। তারপর আমরা দেখতে পারি এটা নভেম্বর মাসের কথা বলা হয়েছে, আর পায়রাগুলো কি করছে, তারপরে মোরগটা কি করছে, আর এই যে রেভেনের ব্রেস্ট থেকে যেই পালকটা পড়ছে সেটা স্টাবেল লিতে এসে পড়ছে, আর যখন এই একনগুলো গাছ থেকে পড়ে তখন এই যে পিগসগুলো তারা কিভাবে রিয়্যাক্ট করছে সেটা কবি আমাদের জানিয়েছেন। মানে খুবই আনন্দেতে আছে সবাই, সেটাই জানিয়েছে। কারণ তুমি বাদবাকি কবিতা যখন পড়বে, অন্য কারোর লেখা কবিতা যেটা অটাম নিয়ে, তুমি দেখবে অটামকে খুবই দুঃখের সঙ্গে দেখানো হয়, যে গাছ পড়ে যাচ্ছে, এটা ঝরে যাচ্ছে, কিন্তু কবি কিন্তু এটা এখানে সেই ধরনের বর্ণনা দেননি, তিনি খুব সেলিব্রেট করছেন। তাই এই কবিতাটাতে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমায় কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই জানাবো। আর যদি অন্য কোনো টেক্সটের তুমি ট্রান্সলেশন পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর প্লেলিস্টে তুমি সব পেয়েই যাবে, আর ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারো। তাই আজকের মতো এতটাই, টাটা।